ডিএমসি স্কলার্স আইডি দিয়ে দেবো কিন্তু রে। জি ভাই আমরা লাইভে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এই একটু শেয়ার করেন তো। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা ক্লাসটা একটু দেরি হয়ে গেছে শুরু করতে, দুইটা প্রবলেম ছিল, একটা আমার একটা পরীক্ষা ছিল, আর এখানে একটু আমরা আইডি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, এই দুটো ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা শুরু করি। একটু কনফার্ম করো যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। আচ্ছা ওকে, ক্লিয়ার বলছে সবাই। দেখো আমরা এর আগে এই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 10 পদার্থবিজ্ঞান প্রথম পার্ট অধ্যায় 10। দেখো এখানে ফার্স্টে আমাদের কি আছে যে বিভিন্ন গ্যাসীয় সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সমস্ত সূত্রগুলো আমরা পড়ব। কিন্তু কথা হলো যে এই সেম জিনিসগুলোই আমি পড়াইছিলাম পরিবেশ রসায়নের সময়, যেটা এমসিকিউ ফেস্টিভ্যালে ক্লাসগুলো হয়েছিল, তোমাদের মধ্যে অনেকেই করছিলাম। সেজন্য ওই পার্টটা থেকে শুরু না করে আমি একটু অন্য পার্ট থেকে শুরু করতেছি, ওই পার্টটা একটু লাস্টের দিকে যেতে চাচ্ছি। ঠিক আছে, দেখো তা আমাদের এই যে অধ্যায় 10 এটার আলোচ্য বিষয় হচ্ছে গ্যাস। ঠিক আছে, তো গ্যাস নিয়ে আমরা একটু পড়াশোনা করি। প্রথমে আমাদের এখানে জানতে হবে যে গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করতে কোন বিজ্ঞানী, অথবা গ্যাসের গতিতত্ত্বের জনক বলবো আমি কোন বিজ্ঞানীকে। অ্যান্সার হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের জনক অথবা গতিতত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করছে বিজ্ঞানী বার্নৌলি। বিজ্ঞানী বার্নৌলি গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করছে, এজন্য বার্নৌলিকে বলা হয় গতিতত্ত্বের জনক। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এটা তোমরা মনে রাখবা। এরপরে আমাদের লাগবে গ্যাস অণুসমূহের কিছু মৌলিক স্বীকার্য বিদ্যমান। এই স্বীকার্যগুলো বর্ণনা করছে বিজ্ঞানী ক্লসিয়াস। তাহলে আমরা দুইটা বিজ্ঞানীর নাম পাইলাম, একজনের নাম হলো বার্নৌলি, আরেকজনের নাম হলো ক্লসিয়াস। তাহলে গতিতত্ত্বের জনক অথবা গতিতত্ত্ব সম্পর্কে ধারণা দিছে বার্নৌলি, আর মৌলিক স্বীকার্য সমূহকে বর্ণনা করছে ক্লসিয়াস। এখন দেখো এই যে আমাদের যে গ্যাস, সেই গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো নিয়ে আমাদের কিছু কথা আছে। প্রথম পয়েন্ট সবাই খেয়াল করে শুনবা, একটা নির্দিষ্ট গ্যাস, সাপোজ ইট ইজ অক্সিজেন, এই যে অক্সিজেন গ্যাস এর অনেকগুলো অণু বিদ্যমান। ক্লসিয়াস বলতেছে অক্সিজেন গ্যাসের সব কয়টা অণু সদৃশ বা একই রকম। আবার নাইট্রোজেন আরেকটা গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসের সকল অণুসমূহ সদৃশ বা একই রকম। অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণুসমূহ সদৃশ, মানে এই কথাটার মাধ্যমে বর্ণনা করা হয়েছে অক্সিজেনের সব অণুসমূহ সদৃশ, আবার নাইট্রোজেনের সব অণুসমূহ সদৃশ, কিন্তু অক্সিজেনের অণু নাইট্রোজেনের অণু এরা পরস্পর সদৃশ না।
অর্থাৎ ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলা কখনো একই রকম হয় না, কিন্তু একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণুসমূহ একই রকম হয়। এটাই হলো প্রথম সূত্রের ব্যাখ্যা, মানে প্রথম যে স্বীকার্য সেটার ব্যাখ্যা। আচ্ছা, এরপরে বলতেছে গ্যাস অণুসমূহ, এই যে গ্যাসের অণুগুলা বিদ্যমান, এদের মধ্যে সবসময় সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষটা কেমন সংঘর্ষ? এই সংঘর্ষটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা অলরেডি নিউটনীয় বলবিদ্যা পড়ে ফেলছো, তাই তোমরা স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানো। অর্থাৎ গ্যাস অণুসমূহের মধ্যবর্তী সংঘর্ষগুলা হয় হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি আর ভরবেগ সংরক্ষিত থাকে। একটা এক্সট্রা ইনফরমেশন তোমরা মনে রাখবা, সেটা হলো সংঘর্ষ হয় প্রতি সেকেন্ডে 10 পাওয়ার 9 সংখ্যক। তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষ হয় 10 পাওয়ার 9 সংখ্যক। গ্যাসের যে অণুগুলো বিদ্যমান তাদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল বিদ্যমান নেই। আর আমাদের মেডিকেল অ্যাডমিশনে একবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে নিম্নের কোনটি গ্যাসের মৌলিক স্বীকার্য সম্পর্কে সঠিক। এখান থেকে এই প্রশ্নগুলাই আসে যে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এইটাই আসছিল গ্যাসের অণুসমূহ অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল থাকে। গ্যাসের অণুসমূহ অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল থাকে। এটা হলো আমাদের মেডিকেল অ্যাডমিশনের একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের অণুসমূহের যে গতিশক্তি সেটি পরম তাপমাত্রার সমানুপাতিক। অণুসমূহের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বোর্ডে যে কয়টা কথা লিখছি কি কি লাগবে? গতিতত্ত্বের জনককে সেটা আমার জানতে হবে। অণুসমূহের মৌলিক স্বীকার্য বর্ণনা করছে কে? ক্লসিয়াস, সেটা জানতে হবে। আর এই স্বীকার্যগুলা সম্পর্কে সত্য মিথ্যা বা কোনটি সঠিক সঠিক নয় সেই জিনিসটা জানতে হবে। এখন আমি তোমাদেরকে বলতেছি যে এই যে যেটুকু বললাম এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে কিনা তোমরা একটু কমেন্ট করে ফেলো যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে তোমরা এই কথাগুলোর একটা স্ক্রিনশট তুলে ফেলো তাড়াতাড়ি, আমি সাইড হয়ে যাই। আচ্ছা, স্ক্রিনশট যদি তোলা হয় তাহলে একটু ডান কমেন্ট করবো। ক্লিয়ার সবাই বলছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি ডান হয় তাহলে আমরা এবার বোর্ডটা ক্লিয়ার করি। ঠিক আছে, ওকে। এইবার আসো আমাদের নেক্সট টপিক, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেটা হলো বাষ্প কি জিনিস আর গ্যাস কি জিনিস। তাহলে বাষ্প কি আর গ্যাস কি এটা আমাদেরকে জানতে হবে। দেখো, বাষ্প আর গ্যাস, আমরা খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনি, সেটা হলো পানিকে অথবা কোনো তরল পদার্থকে আমরা যখন তাপ প্রয়োগ করি তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে এই তরলটা বাষ্পে পরিণত হয়, আমরা সবাই জানি। তাহলে তরলকে যদি তুমি তাপ দাও তরলটা বাষ্পে পরিণত হবে। এই বাষ্পকে যদি ঠান্ডা করি বা ঘনীভূত করি তাহলে এই বাষ্পটা আবার তরল আকারে ফিরে আসবে। সে আমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করতেছি, তাইলে পানি এইবার পরিণত হবে বাষ্পকে। এই বাষ্পকে এবার আমি শীতল বা ঘনীভূত করতেছি, করে আমি আবার পানি পাবো। এরকম সকল তরল পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা বিদ্যমান থাকে, যেই তাপমাত্রাটাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা অথবা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রান্তি তাপমাত্রা অথবা ক্রিটিক্যাল টেম্পারেচার। এই যে ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এর বিশেষত্বটা কি?
তুমি একটা তরল পদার্থকে যদি এই ক্রান্তি তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় তাপ প্রয়োগ করো, তাহলে সেই তরলটা যখন বাষ্পে পরিণত না হয়ে পরিণত হবে গ্যাসে। অর্থাৎ এই তরল পদার্থটা গ্যাসে পরিণত হবে এবং একে তুমি যতই শীতল করো বা ঘনীভূত করো, এই গ্যাস থেকে তুমি কখনোই সেই তরল পদার্থটাকে আর ফিরে পাবা না। এটাই হচ্ছে কথা। তাহলে বাষ্পকে শীতল করে তরল পদার্থ ফিরে পাওয়া সম্ভব, কিন্তু গ্যাসকে শীতল করে তরল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয়। এই কথাটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো তো, একটু জানাও, যে কমেন্ট করো যে আমি বাষ্পকে শীতল করে তরল ফিরে পাবো, কিন্তু গ্যাসকে শীতল করে আমি তরল পদার্থ ফিরে পাবো না। এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্রান্তি তাপমাত্রার নিচে থাকবে বাষ্প আর ক্রান্তি তাপমাত্রার উপরে থাকবে হলো গ্যাস। ক্রান্তি তাপমাত্রার নিচে বাষ্প, ক্রান্তি তাপমাত্রার উপরে গ্যাস। এই কথাটা বোঝা গেছে কিনা? আচ্ছা, বুঝতে পারছো তোমরা? ভেরি গুড। আমাদের এখান থেকে এখন যেই জিনিসগুলো লাগবে তা হলো আমরা কয়েকটা ক্রান্তি তাপমাত্রার মান আমাদেরকে জানতে হবে। কয়েকটা ক্রান্তি তাপমাত্রার মান আমরা কোথায় লিখবো? এই এখানে একটা দেখা যাবে? চেক চেক চেক। জি ভাই দেখা যাবে। আচ্ছা, তাই তো। আচ্ছা, তাহলে আমরা তিনটা ক্রান্তি তাপমাত্রা পড়বো। একটা হলো অক্সিজেনের, একটা হাইড্রোজেনের আর একটা কার্বন ডাই অক্সাইডের। অক্সিজেনের ক্রান্তি তাপমাত্রা 647 কেলভিন। 647 কেলভিন। যেহেতু তাপগতিবিদ্যা পড়ানো হয়ে গেছে অনেকদিন আগেই, কাজেই সেন্টিগ্রেড বা কেলভিন নিয়ে আশা করি কারো কোনো ঝামেলা হবে না। যদি মানটা সেন্টিগ্রেডে দেওয়া থাকে তাইলেও আমরা পারবো, যদি মানটা আমাদের কেলভিনে দেওয়া থাকে সেই ক্ষেত্রেও ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে? তাহলে অক্সিজেনের ক্রান্তি তাপমাত্রা থাকছে হচ্ছে 647 কেলভিন। এইবার দেখো হাইড্রোজেন আর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের হলো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড আর হাইড্রোজেনের হলো -269 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তিনটা ক্রান্তি তাপমাত্রার মান আমরা কষ্ট করে একটু মুখস্থ করব। আশা করি এখানে বোঝার কিছু নাই। তোমরা এই স্ক্রিনশট গুলো একটু তুলে ফেলো কুইক। স্ক্রিনশটটা একটু তোলো তোমরা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমাদের নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হলো সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ। এই দুটো জিনিস নিয়ে আমরা একটু পড়াশোনা করি। কি লাগবে দেখো, সম্পৃক্ত বাষ্পচাপ আর একটা হলো অসম্পৃক্ত বাষ্পচাপ। দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাতাসে কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, অর্থাৎ বাতাস কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে সর্বোচ্চ পরিমাণে, সেই জিনিসটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর। অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমার বাতাসের টেম্পারেচার হয়, অর্থাৎ আমার এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি 15 ডিগ্রি হয়, তাইলে সর্বাধিক জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হবে একরকম। যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরো বাড়বে। তাহলে এইভাবে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে, অসুবিধা নাই। এখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস সর্বাধিক যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে, তার সকল সম্পূর্ণ জলীয় বাষ্পটাই যদি বাতাসে উপস্থিত থাকে, তাহলে সেই বাতাসটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে? আর যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ জলীয় বাষ্প বাতাসে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ।
এই কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে, যে সর্বাধিক জলীয় বাষ্প ধারণ ক্ষমতার সমান পরিমাণ জলীয় বাষ্প যদি বাতাসে থাকে তাইলে সেটাকে বলে সম্পৃক্ত বাষ্পচাপ, আর সর্বোচ্চ যতটুকু ধারণ করতে পারে তার থেকে কম পরিমাণ বাতাসে থাকলে তাকে বলে অসম্পৃক্ত বাষ্পচাপ। কথাটা বুঝছো কিনা একটু বলো, একটু জানাও। আচ্ছা কমেন্ট আসতেছে না আমার কাছে, একটু নেহাল চেক করতে ভাই। কমেন্ট আসতেছে, বুঝছে সবাই। আচ্ছা ওকে ঠিক আছে। এবার দেখো সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ সর্বাধিক চাপ প্রয়োগ করে, সর্বাধিক চাপ প্রয়োগ করে, আর অসম্পৃক্ত বাষ্পচাপ সর্বাধিক চাপ প্রয়োগ করে না। ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার তোমার জানতে হবে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মানে না। সম্পৃক্ত বাষ্পচাপ চার্লসের সূত্র মানে না। অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মানে, অসম্পৃক্ত বাষ্পচাপ চার্লসের সূত্র মানে। সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের মনে রাখতে হবে আবদ্ধ স্থানে তৈরি করা হয়, আবদ্ধ স্থানে, আর অসম্পৃক্ত বাষ্পচাপ তৈরি করা হয় খোলা স্থানে। ঠিক আছে। আচ্ছা এইটুক নিয়ে আসলে বোঝার তেমন কিছু নাই, আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপটা পড়ছি, তোমরা এইটুকের একটা স্ক্রিনশট তুলবা, কুইক একটা স্ক্রিনশট তুলবা। স্ক্রিনশট তোলা হলে একটু কমেন্ট করো যে ডান। আচ্ছা ঠিক আছে। আসো তাহলে আমরা বাষ্প পড়লাম, আমরা পড়লাম হচ্ছে গ্যাস, এই মার্কার এটাই ছিল, বাষ্প পড়লাম, গ্যাস পড়লাম, সম্পৃক্ত সমস্যা নেই আছে, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ আর গ্যাসের গতিতত্ত্ব। তো থিওরি পোর্শনটা আমরা শেষ করছি, এবার আমরা একটু গাণিতিক পোর্শনের মধ্যে যাব। খেয়াল করো, এবারে আমাদের লাগবে হলো বয়েলের সূত্র। আমরা সেই পুরানো জায়গায় চলে গেলাম। খেয়াল করো, সবাই কনসেন্ট্রেট করো। বয়েলের সূত্র, প্রথমে তোমার জানতে হবে বয়েলের সূত্রে কোন রাশিটা স্থির থাকে। অ্যান্সার হলো বয়েলের সূত্রে স্থির থাকে হলো তাপমাত্রা টি। তাহলে বয়েলের সূত্রে স্থির থাকে তাপমাত্রা টি। মনে রাখবা পদার্থবিজ্ঞানের ভাষায় তাপমাত্রাকে বলা হয় থার্মাল। যেহেতু বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, সেহেতু বয়েলের সূত্রকে বলা হয় আইসোথার্মাল। বয়েলের সূত্রে যে লেখ চিত্র সেটাকে বলা হয় কি আইসোথার্মাল লেখ চিত্র। একটু খেয়াল রাখবে এই আইসোথার্মাল কথাটা কখনো কখনো কোশ্চেনে উল্লেখ করা হয়। এখন বলছে বয়েলের সূত্রে কার কার মাঝে সম্পর্ক স্থাপন করা হয়। বয়েলের সূত্রে সম্পর্ক স্থাপন করা হয় গ্যাসের আয়তন ভি আর গ্যাসের চাপ পি এর মধ্যে। প্রশ্ন হলো আয়তন আর চাপ এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাইলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। এটা হলো বয়েলের সূত্র। এখন দেখো আমরা এখান থেকে যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে একটা ধ্রুবক আনতে পারি 1/T। এই জায়গাটা এটার মতো থাকলো, আমরা এখানে একটু পরে আসতেছি। এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি কি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু ধ্রুবক বা K। এখন দেখো আমরা ছোটবেলা থেকে একটা সূত্র জানি, তাহলে আরেকবার আমি বলি V সমানুপাতিক 1/P, এটাও বয়েলের সূত্র। P1 V1 ইকুয়াল টু P2 V2, এটাও বয়েলের সূত্র।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা জানি m ইকুয়াল টু রো ভি, এই সূত্রটা আমাদের সবার জানা সূত্র, অনেক ছোটবেলা থেকে আমরা পড়ি m ইকুয়াল টু রো ভি। তাহলে এই সূত্র থেকে যদি আমি লিখি v ইকুয়াল টু m বাই রো, v ইকুয়াল টু m বাই রো, এবার v এর জায়গায় আমি মান বসাই p1 m ডিভাইডেড ভাগ রো 1 ইকুয়াল টু p2 m ডিভাইডেড ভাগ রো 2। তাহলে m m থাকলো না, p1 ভাগ রো 1 ইকুয়াল টু p2 ভাগ রো 2। এইটা হলো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, প্রশ্ন করে নিম্নের কোনটি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। এরপর আমরা যখন চার্লসের সূত্র করব সেখান থেকেও আমরা একটা অনুসিদ্ধান্ত বের করব। এখানে আমি একটা কথা বলে রাখি, রোটাকে ডি দ্বারা লেখা থাকতে পারে, রোটাকে ডি দিয়েও লেখা থাকতে পারে, এই ডি দিয়েও ঘনত্বকে ইন্ডিকেট করা হয়। ঠিক আছে, এইটুকু তোমরা